শুভকামনা জানাচ্ছি সবাইকে এই করোনাকালে। কিছুক্ষণ কবিতা নিয়ে কথা বলবো, কবিতার আড্ডায় থাকবো, কবিতা পাঠ করার চেষ্টা করব। ফেসবুকে হঠাৎ করে আবিষ্কার করা একটি পেজ রুদ্র, আমার এই খুব স্নেহের অনুজ, নাহিদ, অনিন্দ এরা চালাচ্ছে। শুভকামনা ওদের জন্য যে সুন্দর একটি কবিতার পেজ বানানোর জন্য, যেখানে মনের খোরাক মেটানো যায়। জানি না কেমন শোনা যাচ্ছে। প্রথমে আজকে অনেকগুলো কবিতা পাঠ করব, তার মধ্যে চেষ্টা করব রুদ্রর পেজে প্রকাশিত কিছু লেখা পাঠ করে শোনানোর। আমি শুরুতেই সুবোধ সরকারের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয়তমাশু, আমি 3 দিন খাইনি, কেউ কোনো খাবার দিয়ে যায়নি। কি করে দেবে? গুহার বাইরে প্রচণ্ড বরফ পড়ছে। যে কোনো দিন আমি গুলিতে মারা যাব। যে কোনো দিন তুমি টিভির পর্দায় আমার মুখ দেখতে পাবে। আমি গুহার ভেতরে সারা রাত কম্পিউটারের সামনে বসে কতদিন আমি বকুল ফুলের গন্ধ পাইনি। কতদিন আমি গরম রুটি খাইনি। কতদিন আমি তোমার ঘাসে হাত দিইনি। ভাবলেই যে গুয়েভারা ছুটে বেড়াই শরীরে, স্ট্যালিনকে হাতের মুঠোয় ধরে বসে থাকি। তার মুখ দিয়ে গরম বেরিয়ে আসে। গরম। আমার স্ট্যালিন ভালো আছে। তোমার সাইবেরিয়া? এখানে কেউ আমার জন্মদিন কবে জানে না। আমি পড়াশোনায় ভালো ছিলাম, অধ্যাপক বাবার ছেলে। কম্পিউটারে আমার চাইতে ভালো কেউ ছিল না। আজ আমি গুহায় বসে আছি। কিন্তু কেন, প্রিয়তমাশু, মাই লাভ? তুমি এর উত্তর পাবে যদি অত্যাচারের ইতিহাস পড়ো। কত হাজার কোটি ডলার খরচ করে ওরা গরিবকে আরও গরিব করে চলেছে। 11 বছরের একটি বালককে একটি পাউরুটি কিনে দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম, তোর কি হয়েছে রে? সে গোগ্রাসে পাউরুটি কামড় দিয়ে বলেছিল, আমার বাবা মাকে ওরা পুড়িয়ে দিয়েছে জ্যান্ত। ছেলেটি খেতে খেতে কর গুনছিল। বাবা, মা, 2 ভাই, 3 বোন, 1, 2, 3, 4, 5, হ্যাঁ 11 জন। ছেলেটির নাম বলবো না, ওকে খোঁজো, আজীবন খুঁজে যাও। প্রিয়তমা, আমাকে আর বেশি দিন ওরা বাঁচিয়ে রাখবে না। তার আগেই আমি ওদের দুটো ঘাঁটি উড়িয়ে দিব। ওদেরকে তো পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ওরা আবার জন্মায়, আবার গণতন্ত্র বানায়, আবার পার্লামেন্টে যায়, আবার প্রেস মিট করে। একটা সত্যি কথা লিখি, ওরা গণতন্ত্রকে দিয়ে যা যা করায়, আমরাও AK-47কে দিয়ে তাই করাই। ওদেরটা দোষ নয়, আমাদেরটা দোষ। আমি মারা যাব, তার আগে যদি একবার তোমাকে দেখতে পেতাম, একবার তোমার হাত ধরতে পারতাম, যদি একবার তোমার ভেতরে ঢুকতে পারতাম, যেভাবে বরফ ঢোকে গুহায়, যেভাবে শিকড় ঢোকে পাথরে, যেভাবে ভাইরাস ঢোকে কম্পিউটারে। আজ আমি একজন টেরোরিস্ট। হয়তো এই আমার শেষ চিঠি। বলো তো, কেন আমার মতো ছেলে টেরোরিস্ট হবে? কেন আমি ঘরবাড়ি ছেড়ে, মায়ের হাতের খাবার ছেড়ে, ভালো চাকরি ছেড়ে গুহার জীবন, জঙ্গলের জীবন, বরফের জীবন বেছে নিলাম? আমি মাতাল হতে পারতাম,
লম্পট হতে পারতাম। একজন মাতালকে মেনে নেয় সমাজ, একজন লম্পটকে মেনে নেয় রাষ্ট্র, একজন মাফিয়া বিধায়ককে মেনে নেয় অ্যাসেম্বলি, কিন্তু একজন টেরোরিস্টকে মেনে নেওয়া যায় না। কতদিন তোমার স্নান করা চুলের গন্ধ পায়নি, চোখ ভরে আসে জলে। পাউরুটি খাওয়া শেষ করে 11 বছরের ছেলেটা বলেছিল, আর আছে? আমি আরেকটা পাউরুটি কিনে দিয়ে বলেছিলাম, শোন, তুই বড় হয়ে কি করবি? সে বলেছিল, বদলা নেব। ছেলেটার মুখ ভেসে উঠেছেই মনে হয় আমার সামনে অনেক কাজ, অনেক অনেক কাজ, অনেকগুলো খারাপ কাজ, ভুল বললাম, অনেক 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 ভালো কাজ। আমাকে ক্ষমা করো। মাকে একবার দেখে এসো। বোকা মেয়েটা আমার মা হয়ে কোনো অন্যায় করেনি। ইতি। কোনো নাম নেই। অনেকেই এসছে। চলে এসেছি। কেউ একজন লিখেছেন, মির্জা মনিয়া হোসেন মুন লিখেছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাহিদ হাসান, শুভকামনা রইল। নাহিদের আগ্রহতেই নতুন করে কবিতা পাঠ শুরু হোক। কবিতার ফুলঝুরি, এটা যে সম্ভবত চায়না ভাষায় কিছু একটা লেখা, আমি পড়তে পারছি না। নাহিদ লিখেছে, ভালো শোনা যাচ্ছে। হাসান অংশ লিখেছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রেজওয়ানা ওসমিয়া, চলে এলাম আবার। আজ কবিতার মেলা বসবে, অবশ্যই খুব ভালো লাগবে। পৌরাক সুবেদি, we don't understand the language fully, but we love this platform and the invitation of Nahid. Love from Nepal. লাভ টু ইউ অলসো। মির্জা মুনিয়া হোসেন মুন আবার লিখেছে, চলে আসলাম কবিতার মেলায়। হাসান অংশ লিখেছে, কবিতাটির নাম কি? মন লিখেছে, অনেক সুন্দর ছিল। কবিতাটির নাম হচ্ছে একজন টেরোরিস্টের চিঠি, সুবোধ সরকারের। আচ্ছা, আমি রুদ্রর কিছু লেখা পড়ি। এটাকে আবৃত্তি ভাবার দরকার নেই, জাস্ট পাঠ করছি আর কি। রুদ্র নাহিদ আমাকে কিছু লেখা দিয়েছিল, আমি সেই লেখাগুলো পাঠ করে শোনাই। নাহিদের লেখাগুলো খুব টাচি, তবে প্রত্যাশা থাকে আরও বেশি যে লেখাটা একটু বড় হলে ভালো হয়। সংগ্রাম আর নেই, প্রতিবাদও আজ ক্ষত বিক্ষত। মিছিলে বোধহয় গুলি লেগেছিল। ওমা, এখন তো মিছিলই নেই, আছে শুধু শোভাযাত্রা। ওখানেও কি গুলি চলে? ওখানেও কি পাখির মতো মানুষ মারে? এখনও কি বরকতের মতো কেউ এগিয়ে যায় বীর দর্পে? সেই যে শুনেছিলাম কবে কত আগে, আজ তো আর সংগ্রাম নেই, কবির কলমে নেই তেজোদ্যুতি। তবে যে বললেন প্রতিবাদ ক্ষতবিক্ষত, কেন ভুল কি বলেছি? বরকত জব্বার ওদের চেনেন না? ওরাও তো আমাদেরই সন্তান। তবে প্রতিবাদ কি ক্ষত বিক্ষত হতে পারে না?
না, পারে না, পারে না, পারে না। সংগ্রাম নেই, সংগ্রামী নেই, নেই কোনো চেতনার আভা। প্রতিবাদ মানেই তো আজ শোভাযাত্রার নির্বাক শ্রোতা। আঘাতের প্রশ্নই উঠে না, আর গুলির কথা তো ছেড়েই দিন। প্রতিবাদের শোভাযাত্রায় কি কারো আঘাত লাগতে পারে, নাকি লেগেছে কখনো? তাহলে যে সালাম, বরকত আর রফিকের লেগেছিল, প্রাণ দিয়েছিল নূর হোসেন, আঘাত তো আসাদও পেয়েছিল, তবে ওরা কি মিথ্যে নাকি আমি? না না, ওরা তো উন্মত্ত ছিল নেশায়, চেতনার আদর্শের নেশায় বুঝছিল ওরা। এখন তো উন্মত্ততা নেই এই সমাজে, চারিদিকে আজ মুহ্যমান স্মরণ সভা আর শোভাযাত্রাতে। স্বপ্নিক বিপ্লবী এই নামে লেখা, চমৎকার একটা লেখা পড়লাম। আমি ঝিনাইদহ শহরে কিছু ছেলেদের চিনি যারা গানের কবি আর কি, রক গান করে। তাদের মধ্যে একজন খুব সম্ভাবনাময় লিখে আছে। আমি তার দুটো একটা লেখা পাঠ করে শোনাই। তারা অনেকেই চিনবেন আপনারা, পিয়াস গোসাই এই নামে লেখে, এই নামেই গান করে। আমি ওর গানেরও ভক্ত। সম্ভবত পিয়াস শুনছে এখন। সার্থক প্রেমিক হবার সহজ উপায়, পিয়াস গোসাই। আজন্ম বেশ খুশমেজাজেই ছিলাম আমি, একজন কবি যে রক গান গায় নিজেকে এমন ভেবে। আজ প্রথমেই মধ্যরাতে নিজেকে চরমতম ব্যর্থ বলে মনে হচ্ছে যা আমি গাই তা আসলে গান না, চিৎকার, চেঁচামেচি, ডিসটিউন। যা আমি কবিতা লিখি বলে ধারণা করি তা আসলে কবিতা না, তা আসলে আমার মেয়াদোত্তীর্ণ গাঁজা সেবনের প্রলাপ। যদি কবি হব আমি, তবে আমার যে কবিতাগুলোর প্রতিটা শব্দ, অক্ষর, দাড়ি, কমা, বাক্য শুধুমাত্র তোমাকে উদ্দেশ্য করে, গভীর প্রণয় মেখে বাম হাতে সিগারেট রেখে ঠোঁটে টানতে টানতে ডান হাতে লেখা, তার একটিও কোনো তোমাকে স্পর্শ করল না। যদি কবি হব, তবে আমার কবিতা কেন স্বপ্নে তোমাকে ডাকে না? কেন মধ্যরাতে তোমাকে বারবার ডেকেও আমি সাড়া পেলাম না? আমার কবিতাও যেমন তোমাকে ডেকে সাড়া পায়নি, অথচ তুমি ওপাশেই আছো, দিব্যি আছো। হয়তো তুমি হলুদ, লাল, সবুজ, গোলাপি অনেক রঙেই বাঁচো, আর আমার দোয়াতের কালির মতো আমার শুধু কালো রঙটাই আছে বা থাকে এবং থাকবে। কোনো লাল নেই, বেগুনি নেই, হলুদ, সাদা, এমনকি নীলটাও নেই আমার। কালোই আমার একমাত্র রং এবং বন্ধু। তুমিও জানো, হয়তো বোঝো, কালোকে আমি কি ভীষণ রকম সেবন করতে পারি। আমি আসলে বৃক্ষের মতো গাঁজা গাছ। নাকি আমি শুধু কবি না, প্রেমিক হিসেবেও ব্যর্থ? তাই যদি না হব, তবে বহু মাস কেন তোমার পাশে হাঁটি না, ভোর দেখি না, সকাল দেখি না, বৃষ্টি ভেজি না, হাত ধরার কথা বাদই দিলাম, তোমার চুলের লতি কানে গুঁজি না। যদি আমি কবি হব, কেন তুমি একটি নোংরা কুয়োতে ঘাপটি মেরে বসে আছো, ভুল প্রেমিকের ঠোঁটে চুমু খাচ্ছ, শরীর বিলাচ্ছ, আমাকে বলছো তোমার গোপন উষ্ণতার হদিস জানে তোমার ভুল প্রেমিক। তুমি মানতেও চাও না, তুমি শুধুই তার বদঅভ্যাস। সে চিৎকার করে বলবে ভালোবাসি, কিন্তু তুমি জানো পৃথিবীর সমস্ত ধূমপায়ীরা কেন ধূমপান ছাড়তে চায় না। ওটাকে প্রেম বলে বিশ্বাস করা শুধুই বোকামি। প্রতিটা সিগারেট শেষ পর্যন্ত আমরা পুড়িয়ে মেরে ফেলে দেই, এমনকি ভাগ করেও খাই, পায়ে মারাই। তুমিও খাও, পায়ে মারাও। তুমি বলেছিলে তুমি উঠে আসছো, সত্যি কি আসছো নিজের কাছে খোলা আকাশ দেখবে বলে, নাকি কুয়োটাকেই ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছ খানিকটা আবার? কেন তবু আমি কবি হয়ে উঠতে পারিনি? কেন?
আমার হাত ধরনি, ভালোবাসনি, কেন বাসনি? সমাজটার 5টা মানুষের মতো চিরাচরিত ধরাবাঁধা নিয়মে চলি না বলে, কোনো নামি বেনামি বিশ্ববিদ্যালয় যেখানে শিক্ষিত হবার প্রমাণ সার্টিফিকেট নামের সিলটা পাছায় মারেনি বলে আমি বিশ্বাস করি প্রেমিক হতে চাকরি লাগে না। ভালোবাসা থাকলেই হলো। বেলাবুশের গল্প এ যুগে চলে না। এখন মহাকালকে নিয়ে একটি গান বাঁধা হচ্ছে, কবিতা লেখা হচ্ছে, নাকি ভুল প্রেমিক দিব্যি দিয়েছে বলে ভালোবাসবে না আমাকে তুমি? সত্যকে মিথ্যা আজীবন চাপা দিয়ে মারতে চেয়েছ, নিজেকে প্রমাণে সত্যের ষড়যন্ত্রে প্রয়োজনে পারেনি কখনো। সত্য নিতান্তই শাশ্বত, সর্বদা, সর্বক্ষণ। তবু যদি তুমি মিথ্যার ষড়যন্ত্রে এলিয়ে দিতে চাও গা, তাও তোমার ইচ্ছা। মিথ্যাকে দেওয়া তোমার দিব্যি রক্ষার্থে সত্য নিজেই চাপা পড়ে থাকবে নিজের ওজনে। এভাবেই আমি সফল না হই, সার্থক প্রেমিক হয়ে উঠব। আর কবিরা তো ভালো একটি কবিতা শুনলাম। অনিন্দ এসছে, খুবই সুন্দর আবৃত্তি, অনিন্দ ভালো লাগলো। রুদ্র অরিত্র জয়তো আবৃত্তি, ধন্যবাদ। রুদ্র পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছে রোদ্দুর অরিত্র। পিয়াস গোসাই শুনছি দাদা। নাহিদ হাসান, আচ্ছা, অবশ্যই পাশে থাকবো সামনের দিনগুলোতেই। রোদ্দুর অরিত্র, রোদ্দুর শব্দটার প্রতি একটা দুর্বলতা আছে আমার। শান্তনু সিদ্ধার্থ, অনেক সুন্দর কবিতা, অনেক ধন্যবাদ। নাইমুর মুস্তাফিজ, চলে আসলাম ভাষার টানে। তানবির আহমেদ, কণ্ঠে জাদু আছে, ধন্যবাদ অনেক। আমার খুব প্রিয় একজন কবি, পিয়াস লিখেছে, ধন্যবাদ দাদা এই বিরক্তিকর অপরিপক্ক কবির কবিতা পাঠ করার জন্য। অবশ্যই না, সব কবি অনেক ভালো। নাহিদের একটা অনুরোধ ছিল, অমলকান্তি আরও একবার শুনতে চাই। তসলিমা নাসরিনের একটি কবিতা শোনাই। একটা দীর্ঘ কবিতা তসলিমা নাসরিনের। বাবার কাছে চিঠি। বাবা, তুমি কেমন আছো? এখনও কি আগের মতো মর্নিং ওয়াকে যাও ব্রহ্মপুত্রর পাড়ে? ব্রহ্মপুত্র তো জল নেই, তুমি তবে কার দিকে তাকাও? কাশফুলও তো আজকাল তেমন ফোটে না। তবে কি মানুষ দেখো, মানুষের ঢল নামে যে সার্কিট হাউজের মাঠে, সেই মানুষরা কি এখন আর তোমার দিকে এগিয়ে আসে আগের মতো? চেনা মানুষ, বন্ধুরা, অথবা 2-4 জন পড়শি? নাকি ধর্মদ্রোহী কন্যা জন্ম দেবার অপরাধে তোমাকে হাঁটতে হয় মাথা নিচু করে গাছগাছালির আড়ালে, মানুষের সেন দৃষ্টি থেকে গা বাঁচিয়ে? হয়তো আজকাল মর্নিং ওয়াক ছাড়তে হয়েছে। ভোরের হাওয়া খেতে আসা মানুষগুলো তোমাকে আঙুল তুলে শাসাই বলে। তোমার জন্য আমার বড় মায়া হয় আমার।
সেই ছোটবেলায় জুতোর মচমচ শব্দ তুলে ঢুকতে যখন বাড়িতে এক্কা দোক্কার দাগ মুছে দৌড়ে যেতাম পড়ার টেবিলে। এখনও মনে আছে, একদিন চুলোর কাছে বসে কি একটা রান্না শিখছিলাম বলে উঠোনে সজনে ডাঁটা ছিল তা নিয়েই তাড়া করেছিলে। যেন ঘরে যাই, পড়তে বসি, যেন মানুষ হই। পড়তে পড়তে, লিখতে লিখতে দিনে ৭০ বার তোমার ছাত্রানাং অধ্যয়নং তপমন্ত্র গুনতে গুনতে মানুষ কতটুকু হয়েছি জানি না, তবে এইটুকু জানি, দুর্যোগ এলে মিথ্যের খোপের মধ্যে যখন তাবৎ লোকেরা লোকই, তখন মেরুদণ্ড শক্ত করে বেশ দাঁড়াতে পারি একা। সত্যগুলো জিভের আগুনে খইয়ের মতো ফোটে। আর এই কারণে আজ আমাকে লক্ষ্য মিথ্যুকেরা খুঁজছে ফাঁসি দেবে বলে। আজ আমি হুলিয়া মাথায় নিয়ে ছুটছি ঘোর অন্ধকারে। আলো নেই, বুঝলে বাবা, এতটুকু আলো নেই কোথাও। দেশ কি এভাবেই এরকম ভূতুরে অন্ধকারে ডুবে থাকবে? মানুষগুলো ক্ষোভের ভেতর বোবাকালা অন্ধ স্বপ্নহীন বেঁচে থাকবে দীর্ঘ আয়ু, আর খাদ্য আর তসবির গোটার লোভ আর মোহ মাৎসর্য নিয়ে। তুমিও কি চোখের সামনে বোঝো যে আলো নেই? তুমিও কি পায়ের তলায় বোঝো যে মাটি সরছে? তুমিও কি হাতের কাছে বোঝো যে কোনো বন্ধুর কাঁধ নেই? তুমিও কি মাথার উপর বোঝো যে মেঘ জমছে? এখনও কি বাজারের আরোগ্য বিতানে বসো? রোগী দেখো, গরিব রোগীরা বিনে পয়সায় চিকিৎসা নেয়। এই যে তোমার উদার দরজা মানুষের সেবার জন্য খোলা, তুমি কি শেষ বয়সে এসে পারো রোগীর নাড়ি দেখে ঠিক ঠিক? নাকি ধর্মদ্রোহী কন্যা জন্ম দেবার অপরাধে যারা তোমায় মাথার পাথর ছুঁড়ে মারে, তারা তোমার হাত থেকে ছিনিয়ে নেয় রোগীর কবজি, কেড়ে নেয় তোমার স্টেথোস্কোপ, এক্সরে মেশিন, মাইক্রোস্কোপ, স্কালপেল, ফরসেপ? তুমি একা পড়ে থাকো, বড় একা, কপালের দুপাশে দপদপ শিরা দুটো দুহাতে চেপে। তোমার জন্য বড় মায়া হয় আমার, বড় মায়া। একটু একটু করে যখন মানুষ হয়ে উঠছি, রক্তে টকবক করে ফুটছে, যেই মানুষ হই, তোমার সেই মন্ত্র কোথায়? সকালে ঘুম ভেঙে তুমি দেখবে গোলাপ যেমন পল্লবিত হয়, তেমনি অন্ধকারে কেটে কেটে ফুটছি আমি, দুহাত ভরে আলো আনছি থোকা থোকা তোমার জন্য আর 12 কোটি মানুষের জন্য। তোমার তো ব্লাড প্রেশার বেশি, নিজের চিকিৎসায় কখনো তোমার মন নেই। জ্বরে গা পুড়ে গেলেও টলতে টলতে চলে যাও রোগী দেখতে, বিনে পয়সার রোগী। নিজের রক্তবমি রেখে অন্যের অম্বল সারাও। এই তোমাকেই আজ মাথা নত করে হাঁটতে হয় রাস্তায়। দেয়ালে পোস্টার পড়েছে ধর্মদ্রোহী কন্যার ফাঁসির দাবিতে। আমাদের বাড়ির দেয়ালেও কি বাবা? সেদিন ওরা 3 দফা ভাঙচুর করলো আমাদের বাড়িতে, তোমার চেম্বারে। ওই ভাঙনের মুখে দাঁড়িয়ে তোমার কি মনে হয়নি ধর্ম বেঁচে খায় এরা, ধর্ম এদের মসনদে ওঠার মসৃণ সিঁড়ি? ধর্ম কি তখন মনে হয়নি তোমার যে এটি আসলে বেঁচে খাওয়ার, এটি কেবল বোকা বানাবার, অন্ধ বানাবার, বধির বানাবার একটি তেতমিষ্ট ফল, আফিম? তোমার জন্য বড় মায়া হয় আমার, বড় মায়া। কতদিন দেখা হয় না তোমার সঙ্গে, কত দীর্ঘদিন। শেষ যখন দেখে তোমাকে মনে হয়নি তুমি আগের সেই তুমি, আগের সেই ঋজু শরীর আর নেই, আগের সেই গমগমে কণ্ঠস্বর, আগের সেই জুতোর মচমচ শব্দ। আগেই তুমি তো হেরেছ জীবনে অনেক, আমিও। তুমি তোমার গ্রামকে সমৃদ্ধ করতে চেয়েছিলে ধানে পাটে শাকে সবজিতে বৃক্ষে ফলে ছেয়ে যাক তোমার শখের গ্রাম। এত সবুজের স্বপ্ন তুমি কি করে লালন করতে? তোমার স্বপ্নে সিঁড়ি বেয়ে যতই উঠি কোনো শীর্ষের নাগাল পায় না এই কৌতূহলী আমিও। বিনিময়ে ওই গ্রামের লোকেরাই তোমার মাথায় কুড়ুলের কোপ বসালো, আর আমার স্বপ্নের ওপর দেশশুদ্ধ মানুষ ফেলে দিচ্ছে মন মন পাথর, গজারি কাঠ, হাত বোমা, আগুন, বিষাক্ত সাপ, ফাঁসির দড়ি। কি ভীষণ তাণ্ডব চারিদিকে, তাই না? একটি মানুষকে হত্যা করবে বলে লক্ষ লোক তাড়া করেছে, হন্যে হয়ে খুঁজছে। তুমি কি ভয় পাচ্ছ? ব্লাড প্রেশার বাড়ছে? না বাবা, ভয় পেও না।
আমি ঠিক দাঁড়াবই। ওদের পাথর, বোমা, তলোয়ার, পিস্তলের সামনে আমি অনড় দাঁড়িয়ে থাকবো। এত অনড় দাঁড়াবো যে ওরা হয়তো ওদের অস্ত্র নিক্ষেপ করে আমার দেহকে নির্মূল করবে, কিন্তু বিশ্বাস, বিশ্বাস তো মরবে না। যা আমি ছড়িয়ে দিয়ে গেছি হাজার মানুষের মধ্যে, তা মানুষ গোপনে হলেও রোপণ করবে, ওতে জল দেবে। আর চারা যদি বড় হতে হতে বৃক্ষ হয়, মহীরুহ হয়, তবে জগতে কত কুড়ুল আছে যে কোপ বসাবে ওদের গায়ে। না হয় বসাক, মরা বৃক্ষের আনাচে কানাচ থেকে আবার বুঝি অঙ্কুরোদম হয় না? হয়। বাবা, তুমি ভেঙো না। যেমন মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে শিখিয়েছিলে আমাকে, তেমন দাঁড়িয়ে থাকো। আমরা হেরে গেছি বটে আজ, মানুষ আজ চাবুক মারছে আমাদের পিঠে। একদিন দেখো তোমার গ্রামও ধানে পাটে শাকে সবজিতে বৃক্ষে ফলে সমৃদ্ধ হবে। একদিন দেখো আমার স্বপ্নগুলোও ডালপালা মেলে বিকশিত হবে। বৃত্ত নেই, মান নেই আমাদের বুকের ভেতর, নিষ্কলুষ স্বপ্ন ছাড়া আর আছে কি বলো? ভালো লাগছে কবিতা নিয়ে সময় কাটাতে। রুদ্রর পেজে একটু ঢুকি, দেখি। সঞ্চিতা তাসনিম বিভা, তার একটি লেখা পড়ি 3 দিন আগে রুদ্রতে প্রকাশিত একটি লেখা। স্বপ্নগুলো এমনভাবে ভেঙেছে, তাই এখন আর স্বপ্ন দেখতে ভয় হয়। বিশ্বাস বারবার তীরবিদ্ধ হয়েছে, তাই আর কাউকে বিশ্বাস করি না। ভরসা দেওয়ার মতো কেউ নেই, তাই আর হতাশ হই না। আবেগকে নিগৃহীত হতে দেখেছি, তাই হয়েছি বাস্তববাদী। সরলতা নির্বুদ্ধিতাই পরিচয় পেয়েছে, তাই হয়েছি চতুর। কাঁদতে কাঁদতে চোখের জল ফুরিয়ে এসেছে, তাই এখন আর কাঁদি না। নিদ্রাও আমাকে আপন করে নি, তাই বুঝি ঘুমও আসে না। অভিজ্ঞতার আলোকে বুঝেছি দীর্ঘশ্বাস আমার সম্বল, শূন্যতা আমার ঠিকানা। অবাক পৃথিবী আমায় নিঃস্ব করেছে, ভাগ্য করেছে পরিহাস। ভালোবাসা আমার সাথে ছলনা করেছে, পরিণামে দিয়েছে যন্ত্রণা। বাস্তবতা আমায় জানিয়ে দিয়েছে বৃহৎ ধরিত্রীর মাঝে আমি এক সর্বহারা মানবী। আমার কেউ নেই, আমি একা। সঞ্চিতা তাসনিম বিভা লেখার চেষ্টা করছে, অনেক সুন্দর। শিমুল আজাদের কবিতা শুনতে চেয়ে অনুরোধ করছে একজন। শিমুল আজাদ আমার খুব পছন্দের একজন কবি, বড় ভাই। ওনার সঙ্গে বাংলা একাডেমির ওটা অনুষ্ঠানে পরিচয় হয়েছিল প্রথম। হৃদয় বিদারক প্রেমের কবিতা শুনতে চাই। জয় গোস্বামীর একটা প্রেমের কবিতা শোনাই। নাহিদও শুনতে চেয়েছে।
বৃষ্টি নিয়ে একটা কবিতা করব, এটা আমি রেজওয়ানা ওসমিয়া শুনতে চেয়েছে। আমার খুব পছন্দের একটি কবিতা আছে বৃষ্টি নিয়ে, এটা করব। জয় গোস্বামীর একটি প্রেমের কবিতা শোনাই। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? মোহন বাসি তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন সারি। আলাপ হলো বেণীমাধব, সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব, লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। কুঞ্জে অলি গুঞ্জে তব ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব, লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের ওপর বিছানা পাতা জ্যোৎস্নায় এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে কালের ঘরে শনি। আমি এখন এ পাড়ায় সেলাই দিদিমণি, তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে ওই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। দেখি মন্তব্য দেখি একটু। আমরা চোখে বৃষ্টি অনুভব করছি, নাহিদ লিখেছে। হাসান অংশু স্যার কোনো রোমান্টিক কবিতা শুনতে চাই, শোনালাম একটা। স্যার হৃদয় বিদারক প্রেমের কবিতা শুনতে চাই। আচ্ছা, বৃষ্টি এবং প্রেম। নাহিদ লিখেছে চত্বরের মহাকাব্য, ওটা শুনতে চাই। নাহিদ, এটা এখনই একটু যদি ইনবক্স করা যায় আমাকে তাহলে ভালো হয়। আবুল হাসানের একটি কবিতা শোনাবো, বৃষ্টি চিহ্নিত ভালোবাসা। আবুল হাসান সম্পর্কে একটু বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন উনি, এবং পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পরিপূর্ণ একজন কবি। তো অসুস্থ অবস্থায় মারা গেছেন উনি খুব অল্প বয়সে, 24 বছর বয়সে মারা যায়। তো আবুল হাসান তার 4টে লাইন বলি, তারপর কবিতাটা শোনাই। আবুল হাসানের একটা কবিতা সমগ্র বা একটা পুরো বই সমগ্র নিয়ে একটা বই আছে শামসুর রহমানের সম্পাদিত, সেখানে 4 লাইনের একটা হাইকু লেখা আছে। ঝিনুক নীরবে সহ, ঝিনুক নীরবে সহ, ঝিনুক নীরবে সহে যাও, ভেতর মুখ বুঝে মুক্ত ফলাও। আবুল হাসানের 4টে লাইন খুব কাজে লাগে জীবনে আর কি। যাই হোক, আমি বৃষ্টি চিহ্নিত ভালোবাসাটা শোনাই।
মনে আছে একবার বৃষ্টি নেমেছিল, একবার সারাদিন ডাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের লোকালয়ে। সেদিন সারাদিন বৃষ্টি এসে জল ডাকাতের মতো পাড়ায় পাড়ায় জুড়ে দিয়েছিল অথই স্লোগান। তবু সেদিন আমরা কেউ কাদা ভেঙে যায়নি মিটিংয়ে। থিয়েটার পণ্ড হলো, তাসের আড্ডার লোক ফিরে এলো ঘরে। সেদিন আমাদের সারাদিন পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিল। আর কিছু মানুষ রেইনকোট গায়ে চেপে এলো চায়ের দোকানে। তাদের স্বভাবসিদ্ধ গলা থেকে শোনা গেল, কি করি বলুন দেখি, দাঁত পড়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, ডাক্তারের কাছে যাই, ক্রমাগত বাড়ছে হৃদরোগ, চোখের অসুখ। একজন বেরসিক লোক ওর মধ্যে বলে উঠল, বৃষ্টি মানে বুঝলেন তো অযথায় যানবাহন, পয়সা খরচ। একজন বাতের রোগী গলা কাশল, ওই ছোকরা, লাল চায়ে লেবুর পরিমাণটা একটু বেশি করে দিও। তাদের জীবনের সব খুঁটিনাটি দুঃখবোধ সেদিন কিছুই যায় আসেনি আমাদের। সেদিন সারাদিন বৃষ্টি নেমেছিল, বৃষ্টি এসে শুরু করে দিয়েছিল পাড়ায় পাড়ায় অথই স্লোগান। সেদিন সারাদিন আমাদের পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিল। সেদিন সারাদিন আমাদের হৃদয়ে অক্ষর ভরা উপন্যাস পড়তে হয়েছিল। ওপার বাংলার অনেকে শুনছে, ভালো লাগলো। অমলকান্তি আরও একবার অমলকান্তিটা শোনাবো। কানিস তন্নি, চমৎকার দাদা, তন্নি দেখে ভালো লাগলো। নরিনা পরিস্থিতি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা আবৃত্তি হবে কি? খুব চেষ্টা করব করার, কবিতাটার শেষের দিকে। যাই হোক, রুদ্র পৃষ্ঠাতে সবাইকে, মানে আমি আমার কিছুক্ষণ আগে আমার ওয়ালে শেয়ার করলাম কবিতার এই আড্ডাটা। তো যারা আমার পেজ থেকে শুনছেন তাদেরকে অনুরোধ করব রুদ্রর এই পেজটাতে লাইক দেওয়ার জন্য।
আমি একটা কবিতা খুঁজছিলাম আসলে। পেয়েছি। একটা অন্য ভাষার কবিতা শোনাই, আশা করি ভালো লাগবে, এবং কবিতাটা আমার খুব পছন্দের। ভবতোষ শতপথী, উনি এই সময়ের একজন কবি, এবং তার ভাষায় উনি কবিতা লিখেছেন। শ্রী চুনারাম মাহুত। কবিতাটা শোনানোর আগে আমি কয়েকটি শব্দ পাঠ করে শোনাচ্ছি, যে শব্দগুলোর অর্থ কবিতাটা বুঝতে সাহায্য করবে। সিরল মানে শেষ হয়ে গেল, জয়াল মানে জোয়াল, উজা মানে সোজা, থিতায় মানে স্থির হয়ে, পায় মানে পরিমাণের একক, আঘুইয়ে মানে আগেই, বহনী মানে ভগ্নিপতি, স্বপ্নালী মানে স্বপ্ন দেখলাম, খুক্ষতা মানে মোরগ বা মুরগি, হতকিসে তো হতছেই, জ্বলছে তো জ্বলছেই, জ্বলেই যাচ্ছে, সলগিসে মানে জ্বলছে, শুনতি মানে সুস্থভাবে, ঢিল মানে ঢিলা বা আলগা, চয়ঘব মানে চড়ব। এবার কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। শ্রী চুনারাম মাহুত। আমার নাম শ্রী চুনারাম মাহুত ভজুর, সাকিম গড়গড়া লালা, থানা বরহার একা, জেলার ভুলে গেছি, মনে হচ্ছে নাই, টুকু জোরে বলবে হুজুর, এবারেই কালা লয়, তবে টুকু চায়ের আটখালি বটে। কি বললে হুজুর? বাপের নাম? ঈশ্বর অধর মাহুত, কবেই ময়ূরে ভূত হয়েছে। মল্ল ঘরের জমিনটা আমার ঠাকুর দাদাই ভাগে চাষ করত। বাপের ঠেনে শুনিয়েছি, যে বছর জরি বাড়ল, মরলরা ব্যস্ত বিনতি কইরে বলল, দেখ অধরা, জরিপের অফিসার আমি নাইলে বলবি যে মৌরুল বাবুরাই চাষ খরচা দেয়। আমি মুন্সির লেখেন খাটুর চাষ আবাদ করে দিই, জমিনের চাষটা বাবুদেরই বটে, আমি দেখাশুনি করি, চাষ পেহারারা লেখেন। ইদলের উদলের লিডারগিলা ফাঁক বুঝে আইসে বাপরে ফুসফুসনি মন্তর দিত। বাপ বলত, ধরে পরের বাপকে বাপ বলবেন নাই। আমি তো এখন গায়ের তেতলায় পাঠশালায় পড়ি হুজুর, কর খল ঘর জল ভাগ চাষের কথা নাই বুঝতে পারি। জ্ঞান হতে বুঝলি আমার বাপ লোকটা বেদম বকা ছিল, করম আর ধরম করতে করতে না খাইতে পায়ে মরে গেল। মরল তো শিরল, আমার কাঁধে জোয়াল পড়ল, মরল ঘরে হামকে ডেকে নিয়ে বলল, ঘিরে চোনা, বাপ ঠাকুরদের লেখেন উজা রাস্তায় চলবিস তো। আমি না জবাবি হয়ে গেলি, খানিকক্ষণ থিতাহাই সুস্থি জবাব দিলি, তোমরা ঠিক থাকলে হাই মরি ঠিক রইব। লকে জনে শুনছি হালে হালে একটা লয়থে নাই নাইছে, মালিকের 1 ভাগ আর চাষির 3 ভাগ, ওই হিসাবের মুগো ভাগ ধানই দিব এ বছরলে। মরলবাবু রাগে গড়গড়ায় ভুয়া বিলাইটা লেখেন বহিয়ার গেলে, যাতে যাতে বললে গেল ঠিক আছে, দেখা হবে আদালতে। তুই কত চালাক, আর আমরা কত, পেটে দানা নাই, ফিছাই চেনা নাই, তবুও ফি বছর ওদের ভাগ ধান মাইপিয়ে দিয়েছি হুজুর, 1 পোয়াও বাকি রাখি নাই। হামকে রসিদও দেয় নাই, খাতার ওয়াসিলতা করে নাই, শুধু মিছায় 4 বছরের বাকি দেখায় লালিশ টুকে দিয়েছে কোর্টে। কাম কাজ কইরে খইরা হাজিরা দিছি, আর হয়রান হচ্ছি 1.5-2 বছর হইল। আমার উকিল মুক্তার কেউ নাই হুজুর, কোথা পাবো 2-3 কোটি টাকা যে উকিল মুক্তার লাগাবো? খাঁটি বিচার কর হুজুর, ন্যায্য বিচার কর, টুকু জোরে বলবে হুজুর, অঘুরে বইলেছেন টুকু আর কালাবো ঠি। কি বলছো হুজুর, জমিনটা ছাড়াই নিতে পারবে নাই? মিছা মামলা ঢিসমিস হয়ে গেলে তবে গলা ঝাড়াই একদম দৌড় জোরে চেঁচাই, শ্রী চুনারাম মাহুত জিতকার। বাপ ঠাকুরদার কি জুতের নামটা রেখেছিল, চুনাপুটির সঙ্গে রাম নাম মেশাইয়ে চুনারাম। শালা গায়ের লে নতার নামের লে, হ্যাস্টানি বাস উঠছে গোটা জীবন, রুজি পুঁজি সব শিরায়ে ছিলে চুনারাম, হয়ে গেলি চুনা। এই দুনিয়াটা দেখছি, মায়ার মালিক মরদ আর মরদের মালিক টাকা। টাকা পয়সা জায়গা জমিন না থাকলে বাচ্চে থাকাটা কি হইবে এক বোন?
শালা গায়ের ঘরের জ্যাট কুটুম গিলা নাই ভালে, কুকুর বিলায়ের লেখেন হাড়ি হাড়ি কইরে খাদ্যে দেয়। কুসমির কথাই বল না, এক ছটলে উঠা বসা ঘষা পেশা কইরে ভালোবাসা হইলে দেখে দেখে রুর হালি রাইতে কতবার স্বপ্নালি। তার কিনা বিয়া হয়ে গেল ঢের দূরে বড় লোকের ঘরে। কুসমির বাপে বলল, নাই নাই, চুনার সঙ্গে বিটির বিয়া দিব নাই, উহার চাল চুলা কিছু নাই, বিটি ছানাটাকে লদির জলে ভাসায় দিতে নাই পারব। ঠিকই তো বলেছে কুসমির বাপে, আমার খুখুড়ার 9 বাঁধা দড়িও নাই, পরের বিটিকে খাওয়াবো পড়াবো কি। সেদিনলে লাথির ভিতরে আগুন হতকিছে তো হতকিছেই, চোখে কি আর তরা থানায় পাবিস, মনের আগুন মনেই চল গেছে। রাইতেটুকু স্বস্তি, ঘুমাতে পারি নাই। দেশে কি মশার উৎপাত হয়েছে হে, শালা মশাই কি আর মানুষ বাঁচে। রগা ডগা যেমনেই হোক ফাঁক পেলে রক্ত চুষে লিয়ে পেট ঢিল করে ভন ভনাই উড়ে পালাই। ঢের দিন বাদে একদিন আজকা দেখা হয়ে গেলে কুসমির সাথে। শ্বশুর ঘরলে বাপের ঘরে এসেছে, কলে একটা পদ্ম ফুলের লেখান বেটাছানা। আমার দিকে আঙুল বাড়াইয়া দিয়া দিছে, হাই দেখ না রে বাবু, তোর আর একটা মামা। ভালোবাসা ভেস্তায় গেলে যার বাপ হবার কথা সে মামা হয়ে যায়। হায় রে কপাল, আমি ঘরের কি চইব, ঘরা আমার পিঠে চড়ে বসল। শিলনর হয়ে কপালটাকে ঠুকে ফাটাই দিতে মনে হয়, আর রাগে গড়গড়ায় গলা ফাটায় ভগবানকে ডাকতে মনে করো, ভগা ভগা এ কোন ঠিলে লুকালি আমার ডরে, লাগাল পালে একে চটে আদ্রায়া দিব ভক্ষালা ঠকান মাথাটা। বেশ কিছু মন্তব্য এসছে, আমি বুঝতে পারছি না যে রৌদ্র অরিত্র একটা পোস্ট দিয়েছে, রুদ্র পরিবারের পরবর্তী আয়োজন জীবনের সুর, আগামী 4 আগস্ট রাত 8টায় সবাইকে আমন্ত্রণ। খবরটা জানিয়ে দিলাম। আচ্ছা, নাহিদ আমাকে ইনবক্সে একটি লিখে পাঠিয়েছে, পাঠ করে শোনাচ্ছি। যে বয়সে শিশু ভালোবাসে তার জননীকে, সে বয়সে তুমি ভালোবেসেছিলে সবুজ এই প্রান্তরকে। যে বয়সে শিশু প্রার্থনা করে বাবার স্নেহ আর মায়ের ভালোবাসাকে, সে বয়সে তুমি প্রার্থনা করতে বৃষ্টিহীন রোদসিক্ত একটি বিকেলের, একটি উজ্জীবিত গেমস টাইমের। যে বয়সে শিশু আকাঙ্ক্ষা করে মায়ের বাহুর স্নেহময় আলিঙ্গন, সে বয়সে তুমি চাইতে খাকি তৃপ্ত স্পর্শ। তোমার জীবনের প্রতিটি পংক্তির জন্য যখন প্রাপ্য ছিল ভালোবাসা আর অপত্য স্নেহ, তখন তোমার প্রাপ্য হয়েছে সামরিক শাসন আর রুটিনের শিকল। তোমার জীবনের একটি পংক্তিও পড়িনি আমরা, পড়েনি চত্বরের কোনো কাকপক্ষীয়। কিন্তু যেদিন তুমি হারিয়ে গেলে, বিদায় নিয়ে চলে গেলে আমাদের ছেড়ে, তারপর দিন ভোরের কাগজে ছাপা হলো তোমার জীবনের প্রতিটি পংক্তিমালা। জানলাম আমরা কি দুঃখে আরণ যুগ চেপেছিল তোমার বক্ষে, এও জানলাম তুমি ভালোবেসেছিলে তোমার এই খাকি চত্বর আর খাকিকে। আমরা জানলাম ভোরের সূর্যোদয়কে তুমি কি পরিমাণ ভালোবাসতে। তোমার ঘৃণা ছিল শুধু বিদায়ে, শৈশবে বিদায়, যৌবনে আরও একবার হাহাকার আর অভিযোগ ছিল।
তোমার বক্ষ জুড়ে, পুরোটা হৃদয় জুড়ে তুমি সাহসী, তুমি বিদায় দিয়ে বাঁচিয়ে রেখেছ জীবনকে। তোমার ভালোবাসার স্বপ্নকে মৃত্যু দশা থেকে তুমি এখন আদর্শ সমাজের আর এদেশের। তোমার মা এখন মহীয়সী, জননী সমাজের সকলের। তোমার চারণভূমি খাকি চত্বর এখন সকলের প্রত্যাশিত স্বপ্ন। কলেজের ফটকে যখন তোমার ভেঙে পড়ছিল কান্নায়, তোমার শোকাতুরা মা যখন আঁকড়ে ধরেছিল তোমায়, তখন তোমার মায়ের শোকাহত হৃদয়ের প্রতি ছুটে গিয়েছিল প্রকৃতির অমর পংক্তি। তারা লজ্জায় ফিরে এসেছিল তোমার সান্নিধ্যে, তোমার যোগ্য হয়ে উঠবে বলে। চমৎকার, তোমার যোগ্য হয়ে উঠবে বলে এই একটি লাইন সুন্দরভাবে কবিতা হয়ে উঠেছে, এটাই মনে হলো। খুব ভালো লাগলো। হ্যাঁ, দেখি আর কিছু মন্তব্য। ঘোষণাটা আরেকবার দিয়ে দিই আমি। রুদ্র পরিবারের পরবর্তী আয়োজন জীবনের সুর, আগামী 4 আগস্ট রাত 8টায়। সবাইকে আমন্ত্রণ। আঞ্চলিক ভাষায় অসাধারণ কাজ, হাসান অংশু, ধন্যবাদ। জাওয়াদ মামরেজ, অসাধারণ, ভালো লাগছে, আমারও ভালো লাগছে কবিতা নিয়ে কথা বলতে। আমার খুব ভালো লাগছে যে যারা পেজটা চালায় তারা সবাই খুব ছোট ক্লাসের স্টুডেন্ট, অনেক বড়রাও আছে, কিন্তু পেজটা যাদের উদ্দীপনায় চলে তাদের কবিতার প্রতি এই মমতা দেখে আমার খুব ভালো লেগেছে। তারপর নাহিদ ছেলেটা প্রায় ফোন করে বলে যে শিমুল আজাদ স্যার তো আছেনই, মজুমদার বিপ্লব পেজটার প্রতি শুভকামনা জানিয়েছেন, শিমুল মুস্তফা, এরা বাচিক শিল্পের লিজেন্ড মানুষ, যাদের আবৃত্তি শুনতে শুনতে কবিতা পাঠ করার সাহস করা। মাশরুরা পূর্ণ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। নাহিদ লিখেছে পরিবারের নতুন কবিদের প্রতি কিছু বলুন। একটা কথা বলি, সব জায়গায় লেখালেখি নিয়ে বিশেষ করে কোয়ালিটি কোয়ান্টিটি দুটো শব্দ অনেকেই বলে, আমি কোনো পরামর্শ দিই না লেখার জন্য। লিখতে ভালো লাগলে লিখতে হবে, পড়াটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না সেটা যে যার মতো করে ভাবে। যে অনেক পড়ে লিখতে হবে এটাও কিছু না, আর লেখাটাকে গুরুত্ব দেওয়াটাই সবচেয়ে বেশি দরকার। আমি একটা গল্প বলি। 2012 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন একজন চীনের একজন সাহিত্যিক মো ইয়ান। তো যখন নোবেল পুরস্কারটা চীনের কেউ পায়, তাও সাহিত্যে, তখন সেটা আসলেই খুব গুরুত্বপূর্ণ না হলে পাওয়া খুব কঠিন। মজুমদার বিপ্লব, শিমুল মুস্তফা, পিনাক পানিদা, এই নামগুলো লিখে পাঠিয়েছেন নাহিদ, আমি জানিয়ে দিলাম। এরা সবাই আমার প্রণম্য বাচিক শিল্পী, যাদের আবৃত্তি খুবই 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 ভালো লাগে আমার। তো মইয়ানের কথা বলছিলাম। তো মইয়ান নোবেল পুরস্কার পাওয়ার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যে কথাটি বলেছিলেন যে আমি আসলে প্রচুর লিখি, জানি সব লেখায় লেখা হয়ে ওঠে না, এর মধ্যে ভালো লেখাগুলোই টিকে থাকে, তবে আমি প্রচুর লিখতে পছন্দ করি। এজন্য লিখতে ইচ্ছে করলে লিখে যেতে হবে, সেটা এডিট করা বা নিজে যখন মনে হবে তখন এডিট করতে হবে, আমি এভাবে করি আর কি। তবে নতুন যারা লিখছে তাদের লেখা কম বেশি যা পড়ছি তাতে আমার কাছে খুব মনে হয় প্রতিশ্রুতিশীল এবং সম্ভাবনাময়। আমি সবসময় উৎসাহিত করি এদের।
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি। এই কবিতাটার জন্য নাহিদ বলল যে অমলকান্তি কবিতাটা শুনতে চাই। অমলকান্তি আমার খুব প্রিয় একটি কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর। নাহিদ লিখেছে, ওনারা সবাই এখন রুদ্র পরিবারে এবং মজুমদার বিপ্লব দা লাইভ করবেন। এটা আমার জন্য বড় পাওয়া, কারণ আমি বিপ্লবদার অনেক অনুষ্ঠান সামনে থেকে বসে দেখার সুযোগ পেয়েছি। আর রুদ্রতে লাইভ করলে আসলে মন খুলে কথা বলতে পারবো তার সাথে। এটা একটা লোভনীয় ব্যাপার। অমলকান্তিটা শোনাচ্ছি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সে সব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সেই অমলকান্তি। রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। ভারতের দাদারা আপনারা প্রশংসায় ইনবক্স ভরিয়ে দিচ্ছেন, তাদের জন্য কিছু বলেন। অবশ্যই শ্রদ্ধা, ভালোবাসা অনিবার সবসময়। যারা কবিতা ভালোবাসে তাদেরকে সবসময় খুব আত্মার আপন মানুষ মনে হয় আমার কাছে। এবং কবিতাই পৃথিবীর একমাত্র নিরাপদ এবং নির্ভরযোগ্য আশ্রয়স্থল।
রুদ্র খুবই ভালো লাগছে আমার, সবসময় ভালো লাগে, এবং ভালো লাগা থেকেই প্রায় রুদ্রর মধ্যে চলাফেরা করি, দেখি কে কী লিখছে, কীভাবে লিখছে। এই লেখাটা খুব এনজয় করি, এবং সত্যিকার অর্থে জীবনে কিছু একটা হয়ে ওঠার জন্য এই অভ্যেসটা, এই প্র্যাকটিসটা রুদ্র সব মেম্বারদের খুব ভালো লাগবে। খাঁচার পাখি ছিল কবিতার কিছু লাইন যদি শোনাতেন স্যার। রাভির ইসলাম রাতুল। রাতুল, তুমি শুনছ? আমার কিছু লেখকের সংগ্রামের গল্প শুনতে চাই। লেখকের সংগ্রাম তো আসলে লেখার সাথে থাকেই সবসময়, সব লেখকেরই গল্পই সংগ্রামের। তবে আমার খুব প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, যার সংগ্রামটাকে অন্য সবার সংগ্রামের থেকেই অনেক বেশি আকর্ষণীয় এবং আলাদা। এবং নজরুলের গল্প আমরা সবাই জানি, তা আমি তার বেদনাটা ফিল করতে পারি। কবিরা যখন লিখে কিছু, তার সাথে অনেক কল্পনা মেশানো থাকে, কিন্তু কাজী নজরুল যা লিখেছেন সম্পূর্ণ তার জীবনের একান্ত ব্যক্তিগত অনুভূতি, বোধ, সেখানে কোনো ফাঁকি ঝুঁকি আসলে নেই। বিনয় মজুমদার কবি, তার সংগ্রামের একটা গল্প বলি। বিনয় মজুমদার গায়ত্রী চক্রবর্তী বলে একটা মেয়েকে ভালোবাসতেন, যে কারণে উনি কখনোই আর বিয়ে করেননি। গায়ত্রী চক্রবর্তী অন্য একজনের স্ত্রী ছিলেন। তো ফিরে এসো, চাকা বা অন্যান্য যত বই লিখেছেন সবই গায়ত্রী চক্রবর্তীকে নিয়ে লেখা কবিতা। তো জীবনে খুব অল্প দিন দেখেছেন তাকে। বিনয় মজুমদার খুব অল্প দিন আগে মারা গেছেন, অল্প দিন বলতে 2011 সালের ডিসেম্বরে মারা গেছেন। তো উনি কবিতা লিখেই জীবন পার করেছেন, কবিতায় কিছু একটা হয়ে উঠতে চেয়েছেন, হয়েছেন। উনি লেখাপড়ায় এবং পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন, খুব মেধাবী ছাত্র ছিলেন উনি, কিন্তু কখনো ওনার লেখাপড়ার এই টপিক বা এই ধরনের চাকরি বাকরির দিকে উনি যাননি। জয় গোস্বামীর একটি কবিতা শোনাই। রুদ্র আর তসলিমার জীবনের কিছু গল্প শুনতে চাই। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ অনেক আগেই মারা গেছেন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তসলিমা নাসরিনের প্রথম স্বামী, এবং তারা ভালোবেসেই বিয়ে করেছিলেন। পরবর্তীতে ছাড়াছাড়িও হয়ে যায় তাদের। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ যেদিন মারা যান, তসলিমা সেদিন বাসায় এসে
রুদ্রকে একটি চিঠি লিখেছিলেন। সেই কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। যে চিঠিটি লিখেছিলেন তসলিমা রুদ্রর মৃত্যুদিনে। প্রিয় রুদ্র, প্রযত্নে আকাশ। তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি কি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো? আমারও খুব পাখি হতে ইচ্ছে করে। আমারও সারা আকাশ উড়ে উড়ে মেঘের সঙ্গে খেলতে ইচ্ছে করে। ছোটবেলায় ছাদে উঠে আকাশ দেখতাম খুব। রাতে তারা গুনতাম। সবাই আমাকে পাগল বলতো। পাগল ছাড়া আর কেউ তারা গোনে না। আমি যে কেন রাতভর তারা গুনতাম বুঝি না। মাঝে মাঝে এত ঘোরের মধ্যে থাকতাম যে আকাশের দিকে হাত বাড়িয়ে দিতাম, যেন নাগাল পাওয়া যাবে, যেন আমি স্পর্শ করলেই নক্ষত্রগুলো ফুলের পাপড়ির মতো আমার হাতে ঝরে পড়বে। এখনও ফাঁক পেলেই আকাশ দেখি। জানালার কাছে বিছানা পেতেছি। লেখার টেবিলটি এমন জায়গায় রেখেছি যেন আকাশ দেখা যায়। বাড়িতে গাছপালার ডাল ছড়ালে ছেটে দিই, যেন আকাশ আবার ঢেকে না যায়। তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আমরা যারা জলেরাঙায় পড়ে আছি তাদের যন্ত্রণা কিন্তু কম নয়। বেঁচে থেকে তুমিও তো কম যন্ত্রণা পোহাওনি। আজও তোমার কি এরকম ইচ্ছে হয় না আবার একদিন পাখি হয়ে উড়ে উড়ে ফিরে আসতে, যেখানে ছিলে সেখানে? সেই ইন্দিরা রোডের বাড়ি, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে ইচ্ছে হয় না? এ আমি বিশ্বাস করি না। ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ একসময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। যদি ইচ্ছে হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে, করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে হাঁটতে, হাঁটতে। ইচ্ছে যদি হতো ম্যাথুর পট্টি গিয়ে পেট ভরে মদ খেতে, খেতে। কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোই ছিল। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। যারা তোমাকে একদিন ট্রাকে উঠিয়ে মিঠেখালি নিয়ে গেল, মাটির তলায় পুঁতে রাখলো, তুমি তাদের বলতে পারোনি যে না, যাব না। ঘুরে দাঁড়াতে পারোনি। মিঠেখালির সেই কবরখানার কথা বড় মনে পড়ে। একদিন তুমি বলেছিলে, এখানে আমার বড় মামা আছেন, সেজ মামাও, আমার নানু নানা, কে জানতো। এরপর তোমার চেয়ে দ্বিগুণ বয়সী তোমার মামা মামি মা খালাদের রেখে তুমি ওই কবরখানায় ঢুকবে। আচ্ছা রুদ্র, তোমার শরীরখানাকে যখন মাটি চাপা দিল তখন কষ্ট হয়নি তোমার? মাঝে মধ্যে আমি মাটি চাপার কষ্ট অনুভব করি। মনে হয় আশেপাশের মানুষগুলো আমাকে আস্ত পুঁতে ফেলছে মাটিতে। আমার চোখে আলো পড়ছে না, আমি কথা বলতে পারছি না, শ্বাস বন্ধ হয়ে আসছে। মৃত্যুর আগেই এমন মৃত্যু যন্ত্রণা অনুভব আর কি কেউ করে? এদিক থেকে আমার বোধহয় লাভই হলো। আমি যখন মরব আমার কষ্ট অনেকটা কমে আসবে। বলতে পারো আমি কিভাবে মরব? আমি ঠিক জানি ওরা আমাকে মেরে ফেলবে একদিন। যে কোনো দিন দেখব মরে পড়ে আছি, হাত পায়ের রক কাটা। আমাকে তুমি বলেছিলে আমার মরতে ইচ্ছে করে মিছিলের গুলি খেয়ে। মৃত্যুর কথা শুনে আমার গা কাঁপত। জগতে মৃত্যুর মতো ভয়ঙ্কর আর কিছু নেই। আছে জেনেও আমি বুঝি না মানুষ কি করে দীর্ঘস্থায়ী করে। মানুষের প্রতি মানুষের বিদ্বেষ, বিচ্ছেদ ভাবলে আমার অবাক লাগে। এই পৃথিবীতে আমি আর থাকবো না। আমিও তোমার মতো হুট করে একদিন মরে যাব। তোমার মতো দাঁত মাজতে মাজতে চমৎকার একটি দিন শুরু করব, যখন দেখব মুখ থুবড়ে পড়ে আছি বেসিনে। আচ্ছা, এরকম হতে পারে না প্রতি 100 বছর পর পর জন্ম নেব?
তাতে একটি লাভ হবে, মানুষ কত সভ্য হলো তার চোখে দেখতে পাবো। এখন তো আমার প্রায়ই মনে হয় এদেশের মানুষ দিন দিন এমন অধপাতে যাচ্ছে, না সভ্য হবার সম্ভাবনা নেই। আবার এও মনে হয় দেশ থেকে একদিন মৌলবাদ দূর হবে, ধর্ম দূর হবে, মানুষ সুস্থ সুন্দর জীবন যাপন করবে, এরকম দিন নিশ্চয়ই একদিন আসবে। একবার দু চোখ মেলে সেই দিনটি আমার দেখতে ইচ্ছে করে। তুমি ধর্ম মানতে না, অথচ দেখো তোমার মৃত্যু উপলক্ষে কোরআনখানি, মিলাদ মাহফিল কি না হলো। তোমার যদি বাধা দেবার শক্তি থাকতো আমি জানি দিতে। মনে আছে তুমি আমি দুজন মিলে সন্ধানীতে চোখ দিয়েছিলাম, শরীর দিয়েছিলাম, যেন মৃত্যুর পর চোখ কোনো অন্ধকে আলো দেয়, যেন মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদ কক্ষে শরীর কেটে ছিঁড়ে ছেলেমেয়েরা লেখাপড়া করে, অথচ তোমার চোখও নিল না কেউ, শরীরও নিল না। তুমি মুসলমানের মতো লোবানের ধোঁয়ায় ভেসে চুপচাপ কবরে গেলে। আমার বড় মায়া হচ্ছিল দেখে। আমি যে কাউকে ডেকে বলবো ওকে নেবেন না, ওর শরীর দিতে চেয়েছিল মেডিকেল কলেজ, কিন্তু আমার কথা কে শুনবে ওখানে। আমি যখন দরজার বাইরে নিস্পন্দ দাঁড়িয়েছিলাম, মোহন নামের এক ছেলে যে তোমাকে আর্ট কলেজে পেটাতে চেয়েছিল, একদিন হুমকি দিয়েছিল তোমাকে যেন ইউনিভার্সিটির এরিয়ায় আর না দেখে, সেই ছেলেকেই দেখলাম। তুমি শুয়ে আছো, তোমার সবচেয়ে কাছে সে বসে আছে। কি অবাক কাণ্ড, তাই না? মাসুদ ভাই এসছেন, সুন্দর সুন্দর। মাসুদ ভাই থেকে ভালো লাগলো। মাসুদ ভাই সম্পর্কে আমি জানতামই না যে আপনি এত সুন্দর লেখেন। ঝিনাইদহের কবি, কবিতা ও ঝিনাইদহ পেজটার কারণে আপনার লেখা পড়ার সৌভাগ্য হলো। আসলে সাহিত্য কি আর পরিধি বা কত দূর? চমৎকার একটা প্রশ্ন নাহিদ। আসলে আমি নিজে সাহিত্যের ছাত্র, ইংরেজি সাহিত্যের ছাত্র, কিন্তু পরিধি কত দূর এটাই আসলে জানার চেষ্টা করি। আর সাহিত্য সাহিত্য পড়তে ভালো লাগে, না থাকলে আসলে কি পড়তাম, এ কারণেই পড়ি। আরেকটি কবিতা পড়ি, নির্মলেন্দু গুণের। দণ্ডকারণ্য। দণ্ডকারণ্য, নির্মলেন্দু গুণ। আজ প্রায় 30 বছর পর রেখার চিঠি পেয়ে আমি তো অবাক। পাছে চিনতে ভুল করি, তাই নিজের পরিচয় দিয়েই রেখা শুরু করেছে তার চিঠি। আমি রেখা, জানি আমাকে চিনতে তোমার কষ্ট হবারই কথা। সে তো আজকের কথা নয়, সে যে হলো কত কাল। আমি ছিলাম তোমার ছোটবেলার খেলার সাথে, এ কথা স্মরণ করিয়ে দিতে গিয়ে আজ পুনর্বার অনুভব করলুম লজ্জা নামক মেয়েলি বোধটা একেবারে উবে যায়নি তোমার এই পোড়ামুখী বোনটির রক্ত থেকে। পাছে পোড় খাওয়া এই বুকে প্রেম নিবেদনের তৃষ্ণা জেগে ওঠে, তাই শুরুতেই বলি তুমি কবি হয়েছ বলেই আমাদের রক্তের সম্পর্কে যায়নি ছোট হয়ে। আমি বকুল মাসের মেয়ে যে, এবার মনে পড়ল তুমি কবি হয়েছ। জানলাম
এবং পড়লাম তোমার কবিতা কিছু। পড়তে পড়তে বুকের ভিতর হাহা করে উঠল হাজার তারের বীণা। আহ, ভালোবাসা তো দূরের কথা, একটু ঘৃণাও বুঝি থাকতে নেই আমাদের জন্য? না, আমার বিয়ে হয়নি। দণ্ডকারণ্য থেকে মানা, আর মানা থেকে দণ্ডকারণ্য ছুটতে ছুটতে ফুটতে পারেনি বিয়ের ফুল আমার, কিন্তু তার পাপড়ি গেছে ঝরে। কংসপাড়ের এই বঙ্গদুহিতার বুকে বসেছে কালো মৌমাছিদের মেলা, তাতে মিটেছে ভারতের লাম্পট্যের তৃষ্ণা, কিন্তু আমার ঘর জোটেনি ভাই, এখন আর স্বপ্ন দেখি না। কখনো কখনো দুঃস্বপ্নের ঘোরে যে ভাষায় কথা বলে উঠি তাতে বৃদ্ধ পিতার চোখ আর্দ্র হয় বটে, কিন্তু হিন্দিতে অনুবাদ করে না দিলে শ্রী মোর্রাজি দেশাই তা বুঝতেও পারেন না। কিন্তু তোমার তো বোঝার কথা, ভাষা কি বদলে গেছে খুব? দুঃখ কি এতই দেশজ, এতই কি নিষ্ঠুর রাজনীতি, এতই কি প্রবল জীবন আর মৃত্যুর ব্যবধানও? ফিরতে চেয়েছিলাম জ্যোতিবাবুর রাজত্বে, কলকাতায়। ছোটো মামা মৃত্যুশয্যায়, তাকে দেখব, কিন্তু ফেরা হয়নি আমার। আরও কয়েক হাজার পদ্মা মেঘনা যমুনা পারের রেখার মতোই আমাকে নামিয়ে দেয়া হলো খড়গপুর রেল স্টেশনের চির অন্ধকারে। জ্যোতিবাবু গেছেন শ্রী দেশাইয়ের সঙ্গে আলাপ করতে। আমি এক শিকের গাড়িতে চড়ে বসেছি। না, আমার বিয়ে হবে না। ভারতবর্ষের দ্রুতগতিসম্পন্ন ট্রেনগুলো আমাদের জন্য নয়। তোমাকে এসব কথা লিখে লাভ নেই জানি। ভারতের মতো বিশাল দেশের অভ্যন্তরীণ ব্যাপারে তুমি হস্তক্ষেপ করবে কোন সাহসে? কিন্তু তুমি তো কবি, নাই বা হলে আমার ভাই তুমি, তাই বলে তোমার কবিতা থেকে আমরাই বা বঞ্চিত হব কোন অপরাধে? না হয় তোমার ছোটবেলার রেখাকে নিয়ে লিখো একটা যেমন তেমন কবিতা। আজকের দণ্ডকারণ্যে হাজার রেখার অশ্রু না হয় তাই মোছালে তুমি। চমৎকার এক কথা অনবদ্য চাওয়াদ মমরেজ এবং ফায়রুজ এশা। ফায়রুজ ইয়াশা ছোট্ট একটি কবিতা শোনাই নির্মলেন্দু গুণের। দুঃখ করো না বাঁচো। দুঃখকে স্বীকার করো না, সর্বনাশ হয়ে যাবে। দুঃখ করো না, বাঁচো, প্রাণ ভরে বাঁচো। বাঁচার আনন্দে বাঁচো, বাঁচো, বাঁচো এবং বাঁচো। জানি মাঝে মাঝেই তোমার দিকে হাত বাড়ায় দুঃখ, তার কালো লোমশ হাত প্রায় তোমার বুক ভেদ করে চলে যেতে চায়। তা যাক, তোমার বক্ষ যদি দুঃখের নখরাঘাতে ছিন্ন ভিন্ন হয়, যদি গল গল করে রক্ত ঝরে, তবু দুঃখকে হাত কি তুমি প্রশ্রয় দিও না মুহূর্তের তরে। তার সাথে করমর্দন করো না, তাকে প্রত্যাখ্যান করো। অনুশোচনা হচ্ছে পাপ, দুঃখের এক নিপুণ ছদ্মবেশ। তোমাকে বাঁচাতে পারে আনন্দ, তুমি তার হাত ধরো। তার হাত ধরো, নাচো, গাও, বাঁচো, ফুর্তি করো। দুঃখকে স্বীকার করো না, মরে যাবে, ঠিক মরে যাবে। যদি মরতেই হয় আনন্দের হাত ধরে মরো। বলো দুঃখ নয়, আনন্দের মধ্যেই আমার জন্ম, আনন্দের মধ্যেই আমার মৃত্যু, আমার অবসান। কেয়া আক্তার দাদা, অসাধারণ লাগলো, খুব ভালো লাগছে। মায়েশা শুনলে আরও ভালো লাগতো।
আবুল হাসানের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। আমি অনেক কষ্টে আছি কবিতার নাম। আমার এখন নিজের কাছে নিজের ছায়া খারাপ লাগে। রাত্রিবেলা ট্রেনের বাঁশি শুনতে আমার খারাপ লাগে। জামার বোতাম আটকাতে কি কষ্ট লাগে, কষ্ট লাগে। তুমি আমার জামার বোতাম অমন কেন যত্ন করে লাগিয়ে দিতে, অমন কেন শরীর থেকে আসতে আমার ক্লান্তিগুলি উঠিয়ে নিতে, তোমার বুকের নিশীথ কুসুম আমার মুখে ছড়িয়ে দিতে, জুতোর ফিতে প্রজাপতির মতন তুমি উড়িয়ে দিতে, বেলজিয়ামের আয়নাখানি কেন তুমি ঘরে না রেখে অমন কারুকাজের সাথে তোমার দুটি চোখের মধ্যে রেখে দিতে। আমার এখন চাঁদ দেখতে খারাপ লাগে, পাখির জুলুম মেঘের জুলুম খারাপ লাগে, কথাবার্তায় দয়ালু আর পোশাকে বেশ ভদ্র মানুষ খারাপ লাগে। এই যে মানুষ মুখে একটা মনে একটা, খারাপ লাগে, খারাপ লাগে। মোটের উপর আমি এখন কষ্টে আছি, কষ্টে আছি, বুঝলে যুথি। আমার দাঁতে আমার নাকে আমার চোখে কষ্ট ভীষণ, চতুর্দিকে দাবি আদায় করার মতো মিছিল তাদের কষ্ট ভীষণ, বুঝলে যুথি। হাসি খুশি উড়নচণ্ডী মানুষ আমার, তাই তো এখন খারাপ লাগে, খারাপ লাগে। আর তাছাড়া আমি কি আর যিশু নাকি হাবি যাবি, ওদের মতো সব সহিষ্ণু। আমি অনেক কষ্টে আছি, কষ্টে আছি, কষ্টে আছি, আমি অনেক। অতটুকু চায়নি বালিকা, অত শোভা অত স্বাধীনতা, চেয়েছিল আরও কিছু কম। আয়নার দাঁড়ে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর চেয়েছিল মা বকুক, বাবা তার বেদনা দেখুক। অতটুকু চায়নি বালিকা, অত হই রইল, কত ভিড় অত সমাগম, চেয়েছিল আরও কিছু কম। একটি জলের খনি তাকে দিক তৃষ্ণা এখনই, চেয়েছিল একটি পুরুষ তাকে বলুক রমণী। নাবিল মোর্শেদ, ভাল লাগছে, ধন্যবাদ নাবিল সাথে থাকার জন্য, রুদ্রর সাথে থাকার জন্য। শেষে আমি আমার একটি কবিতা পাঠ করে শোনাই। আমার যে কবিতাটি পাঠ করে শোনাচ্ছি এটি প্রতিবিম্বের হাইকু কিংবা হাইকুর প্রতিবিম্ব। প্রতিদিন আয়নার প্রতিবিম্ব থেকে ফিরে আসে মুখের কালচিটে মুখ, কারা যেন বন্ধু হয়ে অযাচিত পুড়িয়ে গিয়েছে সবটুকু বুক। আবার যেন কাদের কাছে আমিই ছিলাম উপেক্ষিত লোক, সুসময়ে তারা আজও নিলাম করে আমার লৌকিক মৃত্যু শোক। কলঙ্কের গুহায় কেবল কাকের কঙ্কাল, কান পাতলে শোনা যায় কাকা। গুহার গল্প আয়না জানে না, জানে শুধু একটা জীবন আবর্জনায় ঢাকা।
প্রতিবার এইভাবে মোহনীয় নয় জানি, নদী স্রোত বয়ে চলে অবলীলায়, নিঃসঙ্গতায় ফিরতে পারে না কেউ, চিরকালীন অবহেলায়। রোজ রাতে তবু জানি, প্রেতাত্মা আসে প্রেতাত্মা চলে যায়, শেষ রাতে বুকের বরফ সাবধানী মমতায় গলে যায়। ফেরারি মনে ভোরবেলার আয়নাতে প্রকাশিত প্রতারণা, ভালোবেসে ফেরানো মুহূর্ত সমূহের বিবিধ যন্ত্রণা। জীবন জুড়ে যদি প্রভাবিত কান্নার প্রতারিত হাসির মোহ, গোপনে আগুন জ্বললে স্বজনের বুকে অবারিত সন্দেহ। রাত হলো, নাহিদ অনেক। যারা শুনছেন সবার জন্য শুভকামনা, এবং পরবর্তীতে আসলে আরও রাত থাকা সম্ভব হতো হয়তো, কিন্তু সবারই ব্যস্ততা অনেক। সবশেষে রুদ্রর জন্য শুভকামনা থাকবে সব সময়। রুদ্র যেভাবে চাই, আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমার সর্বোচ্চ সামর্থ্য নিয়ে রুদ্রর পাশে আছি, থাকবো সব সময়। সেটা লকডাউন কেটে যাক, লকডাউন থাকুক, সব সময় সবভাবে রুদ্র সাথে যারা যেভাবে যতটুকু জড়িয়ে আছেন, তাদের সবার জন্য শুভকামনা থাকবে। আর সবার এই ভালোবাসাটুক পেলে রুদ্র আরও ভালো কিছু কাজ করবে। যেমন আগামী বইমেলার আগেই রুদ্র একটা ম্যাগাজিন করার চিন্তা ভাবনা করছে। রুদ্রর অ্যাডমিন ছিলেন নাহিদ, ওর সঙ্গে আমার কথা হয়েছে যে রুদ্রতেই প্রকাশিত লেখাগুলো নিয়ে প্রদীপ্ত চৌধুরী লিখেছে, অনেক অনেক শুভকামনা দাদা, আপনার জন্য অনেক ভালোবাসা প্রদীপ্ত। প্রদীপ্ত আমার একটা ছোট ভাই, ডাক্তার। আরেকটি কবিতা শোনাই নাহিদ, এই কবিতাটা গতদিন শেষ করতে পারিনি। মাতৃভূমির জন্য, সৃজন সেন। আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো ধোঁয়া। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল, আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে বলে ছুটাছুটি করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বটগাছ, টিনের চালওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আমার ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্যেও না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্স প্যাটরা ওলট পালট, এবং অবশেষে এক সন্ধেবেলা শিয়ালদা স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট
প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের ৩.৫ হাত চওড়া এক অন্ধ গলি, সেই অন্ধ গলির ১১ নম্বর বাড়িতে একটি ঘর, সেই ঘরের দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, যার মুখে তখনও নোয়াখাইল্লা ভাষার টান, আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর হয়ে চিৎকার করে বলতো, বাঙ্গালো রস খাইলো, ভার ভাঙিল, পয়সা দিল না। সেই আমি চারিদিকের ওই টিটকিরির ভয়ে নিজের বাঙালপোনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে, গুলি। বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চাই। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপোনাকে ঝেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেতাদুরস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলা, এই চাল চলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক সাহেবী কোম্পানির নামী অফিসার, যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না, মাতৃভাষায় কয়েকটা লাইন। আমার ছেলেমেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের ভেতর কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতরে কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটি যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। আমার ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই। আমি যেন এক শিকড়বিহীন চিরবিদেশী। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে। কিছু মন্তব্য আসছিল। নাহিদের একটা বনলতা সেন কবিতাটা শুনতে চেয়েছিল নাহিদ, আমি বনলতা সেনটা শোনাবো। তার আগে একটু জল খাবো।
রূপক লিখেছে, খুব ভালো লাগছে আপনার কবিতা আবৃত্তি। ধন্যবাদ রূপক। বনলতা সেনটা শোনাচ্ছি আমি। এই কবিতাটা বরিশালে বিএম কলেজে অধ্যাপনা করাকালীন সময় জীবনানন্দ দাশ লেখেন, এবং নাটোরের বনলতা সেন বলতে অনেকে আমাদের কুষ্টিয়ার পরে যে জেলাটা আছে নাটোর, এই জেলাটাকে বোঝে। আমি একটু শুধরে দিই, এটা নাটোরের বনলতা সেন হচ্ছে বরিশালে নাটোর বলে একটা গ্রাম আছে, সেই নাটোরকে উদ্দেশ্য করে লেখা এটা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সবেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতিদূর সমুদ্রের পর, হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরাই, এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। শুভকামনা থাকলো সবার জন্য। শেষ করব, আপনাকে শতকোটি প্রণাম। কবিতাকে যারা ভালোবাসে তাদের প্রতি ভালোবাসা থাকলো। সহমত নাহিদ হাসানের বক্তব্যের সাথে। কে আক্তার লিখেছেন, দাদা খুবই ভালো লাগলো। অনেক দিন ধরে ভাবছি আপনার মুখে এই কবিতাটা শুনবো, আজ শুনে খুব ভালো লাগলো আমারও। আসলে কবিতা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তারপরেও রাত বাড়ছে। আমার একটি কবিতা পাঠ করেই আজকের অনুষ্ঠানটা শেষ করব। দান, এই কবিতাটি আমার চলতি বছরে লেখা। সুনাম বলতে এখনো বুঝি সাবধানী মনের একটা জীবন, অসাবধানে মিথ্যে হলাম, তবে কি আমি খারাপ এখন? চোখের মায়া দৃশ্যকল্প, কথার কথা বলার ছলে আমিও হই অনুরূপ গল্প। আমার জন্য গাছের জীবন পাতায় পাতায় অভিশাপ, জ্বলল আগুন মোহগ্রস্তে, কার কতটা অনুতাপ। মুখের ভিতর থুতুর মতন জমতে থাকে কথার কথা, খারাপ হয়েই ভালো হলো, ভালোই ছিলাম অযথা। সুনাম শুধু বিচ্ছৃত আজ, সুনাম থাকে জাদুঘরে, নাম কিনতে পাগলও যায় বিচ্ছিন্ন এক অন্ধকারে। যারা এখন ভালো বাড়ি ফিরে যায় সাবধানেতে, তারা কি আর জানতে পারে জিতল কে আজ এক দানেতে। ধন্যবাদ, শুভকামনা। রুদ্রর পেয়েছে এতক্ষণ যারা সাথে ছিলেন এবং যারা সাথে ছিলেন না পরে দেখবেন, সবার জন্যই শুভকামনা। আবার কথা হবে, কবিতা নিয়ে আড্ডা হবে, এবার একা নয়, অবশ্যই সবাই মিলে। এবং রুদ্রর পেজটার প্রতি এই অনুরোধ থাকলো যে
ছোট ছোট করে ভিডিও রেকর্ড কবিতা পেজটাতে যদি সবাই দিত যারা লিখছে তাদের কণ্ঠেই, আমরা সেটাতে গঠনমূলক আলোচনা করতাম ভালো খারাপ মিলিয়ে। যাই হোক, সব মিলিয়ে রুদ্রকে একটা পরিপূর্ণ সাহিত্যর বেস ফিল্ড হিসেবে তৈরি করার জন্য চেষ্টা করতে হবে সবার জায়গা থেকে সবটুকু পরিমাণে। সেই শুভকামনা জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের লাইভ কবিতা পাঠের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। ভালো থাকুন, শুভকামনা সবার জন্য।